আপনি যে প্রশ্নটি করেছেন এইটা ওদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনার অংশ হিসাবে তারা দেখেন একটা যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা ছেড়ে দেন ৫ তারিখে, আপনার মনে থাকার কথা, সেই দিন সেনাবাহিনীর প্রধান এসে বললেন যে উনি পদত্যাগ করেছেন, উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তারপরে উনি আরো বললেন যে আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন, আমি জনগণের প্রতি জানমালের দায়িত্ব নিলাম। তারপরে আমরা তো ঘটনা দেখলাম, তারপরে উনি কিরকম আস্থা রাখতে বললেন আর কি কি ঘটনা ঘটলো। আপনার মনে থাকার কথা ৭ তারিখে বিএনপি একটি অগাস্টের ৭ তারিখে বিএনপি একটি মহাসমাবেশ করেছিল। এই মহাসমাবেশ থেকে বিএনপি বলেছিল ৩ মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। জিয়া ভাই, আমার মনে হয় আমরা একটু আগে পারি। আমি এটা লিংকটা বলি। ৩ মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। তা আমার প্রশ্ন, বিএনপি এই পজিশন, কারণ হচ্ছে যে বিএনপি কার কাছে এই প্রশ্নগুলি রেখেছিলেন? তখন ক্ষমতা ছিল সেনাবাহিনীর কাছে, তাই না? এখন পরবর্তীতে ইনুস সাহেবকে কে কল করলো? ইনুস সাহেবকে কে নিয়ে আসলো? ইনুস সাহেবকে নিয়ে আসার পরে আমরা দেখলাম যে, এবং এর ভেতরে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান যে কথাটি প্রথমে বললেন যে আমি আমিরে জামাতের সঙ্গে কথা বলেছি। আমিরে জামাত কে বলে সেটা আপনার আগে দেখতে হবে। লিঙ্কগুলো কেন, আপনার এই লিঙ্কগুলো না বুঝলে আপনি যে প্রশ্নগুলি করেছেন সেটা বোঝা যাবে না। আমার সময় খুব সীমিত ভাই। না সেটা এখন বিএনপি তার অবস্থান থেকে বারবার বিএনপি বলছে নির্বাচন দিতে হবে, নির্বাচন ৩ মাসের ভিতরে হতে হবে, প্রথম দাবি ছিল। সেই নির্বাচনী জায়গা থেকে যখন ইউনূস সাহেবকে বসানো হলো, উনি ক্ষমতা নেওয়ার পরেও বিএনপি দাবি জানিয়েছে নির্বাচন হতে হবে, এবং সেনাবাহিনীর প্রধানও বলেছেন ইনক্লুসিভ নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনে বারবার তারা অন্যদিকে ধাবিত করেছে, কারণ জামাত চাইছে না যে নির্বাচন সঙ্গে সঙ্গে হোক, ৩ মাসের ভিতরে, যার জন্য জামানেদের গেম প্ল্যান হিসাবে যে এই নির্বাচন পেছাতে হবে, কোনোভাবে পেছাতে পারলে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হবে। কিভাবে করবে? যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তাদের লোক বসাতে হবে। তো এই বসানোর জন্য তো সময় লাগবে, যার জন্য নির্বাচনটাকে পেছানো হলো। এখন এই শুধুমাত্র যে নির্বাচন কমিশনার অফিস হয়েছে তা না, আপনি যেটা বলছিলেন যে আমার তথ্য অনুযায়ী ১৮০টা সিটে তারা টার্গেট করেছে। তারা যেটা করেছে যে এই প্রশ্নটা আমি প্রায় ৬ মাস আগের থেকে বলে আসছি যে তারা ভোটারদেরকে সরাচ্ছে। ধরেন তারা যে ১৮০টা আসন টার্গেট করেছে, তার বাইরের যে আসনগুলি আছে তারা সেই সব জায়গার ভোটারদেরকে এই ১৮০টা জায়গায় নিয়ে আসছে যেখানে কম মানে তারা জিততে পারে, সেইটা করেছে। ম্যানিপুলেশন এক নাম্বার। ২ নাম্বার, তারা বিভিন্ন দূতাবাসে বা বিদেশ থেকে যে ভোটগুলি যাবে এইগুলি অলরেডি কাস্ট হয়ে গেছে, এইগুলি তারা নিজেরাই করেছে, এবং দূতাবাসে তারা তাদের নিজস্ব লোক বসিয়েছে। তো দূতাবাসে, এবং তারা ভোট দিয়ে ব্যালট সিল মেরে দিয়েছে, কারণ আপনি যখন এনআইডি করেছেন, দূতাবাস এনআইডি নাম্বার নিয়ে নিছে আপনার কাছ থেকে, আপনি তো আপনার ভোটটা কিভাবে দিচ্ছেন জানেন না। সুতরাং এইটা একটা করেছে ২ নাম্বার। ৩ নাম্বার, তারা যেটা করেছে যে বিদ্যুৎ ক্ষেত্রেও বিভিন্ন চিফ ইঞ্জিনিয়ার পজিশনগুলি তারা তাদের লোক বসিয়েছে। সরকার এইটা এখন বলছে, গোয়েন্দাদের রিপোর্ট যেটা আমি সেটা পড়েছি, বলছে যে পাওয়ার কেন যাবে বাংলাদেশে। ২০০৮ সালে ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা নেন, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৩২০০ মেগাওয়াট। আমি বিদ্যুৎ বিশেষজ্ঞ, আমি এই দেশে ১৮ বছর বিদ্যুতের সঙ্গে কাজ করেছি। এমন কোন জিনিস নেই বিদ্যুতের আমি জানি না বা বুঝি না। তো এখন এইটা পরে উনি যতদিন ক্ষমতা ছাড়েন সেই দিন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ২৮,০০০ মেগাওয়াট। এর বাইরে পায়রা, মাতারবাড়ি, তারপরে আপনার রূপপুর পারমাণবিক বিন্দু, এইগুলো যদি আসে তাহলে বিদ্যুতের কোনো সমস্যার ঘাটতি থাকার কথা না। এরপরেও যে বাংলাদেশে এত দরকার নেই, তারপর রিজার্ভ রাখতে হয়। আমি আলোচনা পরবর্তী যাব। এইগুলো
গোয়েন্দা প্রতিবেদন আছে, তাতে আমি দেখতে পাচ্ছি যে এই নির্বাচন নিয়ে গোয়েন্দা প্রতিবেদনগুলো কি বলছে। তারা দেখছি যে নির্বাচনে অংশগ্রহণকারী কোন কোন দল নিজস্ব ব্যবস্থাপনায় ব্যালট পেপার ছাপিয়ে তা কর্মীদেরকে দিয়ে দিচ্ছে। 2 নাম্বার, তাদের তাদের যে অবজারভেশন গুলো সেগুলো দেখছি যে তারা বলছে যে বিভিন্ন সেন্টারে মানে ভোট কেন্দ্রে মনোনীত এজেন্টরা মোবাইল সহ বিভিন্ন রকম গুজব রটাতে পারে। তারপরে আমি দেখছি তাদের প্রতিবেদনে আরেকটি যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, বল্লম ইত্যাদি সেন্টারের আশেপাশে মজুত করা হচ্ছে। আরেকটি যে দুষ্কৃতিকারী কর্তৃক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটিয়ে সেন্টারে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন রাখার একটা পরিকল্পনাও রয়েছে। এবং জি জি এইটার জন্য যা করা দরকার সেটা তারা করে ফেলছে, যার জন্য তারা এই সময়টা নিচ্ছিল, যার জন্য আমি ওই লিঙ্কগুলো দিচ্ছিলাম। এইগুলি তারা অলরেডি করে ফেলছে। এখন এইগুলো থেকে যদি বেরোতে হয় তাহলে অন্য গেম প্ল্যান দরকার, কিন্তু বিএনপি এই ব্যাপারে কোনো নজরদারি করেনি, বা কেন করেনি সেটা আমি জানি না। এবং সরকারও কেন করছে, সমর্থন করছে। কাছে যাই আমি একটু আমিনুল হক পলাশের কাছে, যে আপনি এর মধ্যে জানেন যে গাজীপুরের নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে, আরো কয়েকটি জায়গায় নিরাপত্তার জন্য খুব একটা দেখা হচ্ছে, এগুলো কিসের আলামত? আমিনুল ইসলাম পলাশ। গাজীপুরের একটা বিবৃতি আমি দেখেছি, আমি এটার মানে এটা কতটুকু সঠিক এটার ব্যাপারে এখন নিশ্চিত না, গণমাধ্যমে যেহেতু আমি পাই না, এটা আমি তথ্য দেখেছি। কিন্তু আপনি যদি ওভারঅল দেখতে পান, বাংলাদেশের শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা প্রোটোকল এনশিওর করা হয় তার কোনো কিছুই কিন্তু নেওয়া হয় নাই। আপনার যে ল এনফোর্সমেন্ট যে অর্গানাইজেশন গুলো আছে, ইনস্টিটিউট গুলো আছে, তারা যেভাবে বারংবার মিটিং করে সেটা নিয়ে ব্রিফ করা হয়, বর্তমান সিচুয়েশন কি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কোনগুলা, এই ধরনের যে একটা মানে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে একটা ওভারঅল আপনার প্ল্যানিং বা কোঅর্ডিনেশন থাকে, এরকম কোনো কিছুই নাই। অর্থাৎ এটা যে একটা সাজানো খেলার জন্য যে এক্সট্রা কোনো ধরনের এফোর্ট দেওয়ার প্রয়োজন নাই, এই কারণে এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু আপনি দেখবেন না। খুবই ইন্টারেস্টিং বিষয়, আজকে যদি ইলেকশন নিয়ে কথা হচ্ছে, আজকে দেখলাম যে ইলেকশন নিয়ে প্রেস ব্রিফিং করতেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক। ইলেকশন সংক্রান্ত ব্যাপারে কতজন? এখন আপনি চিন্তা করেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলেন, বাংলাদেশে আরপিও বলেন, সংবিধান বলেন, এর তো সবকিছু ধ্বংস করেই দিয়েছে, কিন্তু তারপর তো ন্যূনতম মানুষজনের চক্ষু লজ্জা থাকে। তো এটাই আসলে ইন্ডিকেট করে যে আসলে ইলেকশনটা কি ধরনের হইতে যাচ্ছে। আর জামাতের যে বিষয়টা, জিয়া ভাই অলরেডি তাদের লিঙ্কিংটা কিন্তু খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করেছে। এটা তাদের একদিনের প্ল্যান না। সো ফ্রম দ্য ভেরি ডে ওয়ান, আপনার সকালের আপনার সূর্য মানে সূর্যের আপনার উদয় দেখলেই তো দিন সম্পর্কে কিছুটা বোঝা যায়। সেনাবাহিনীর প্রধান যখন আসলে ওই একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে বাংলাদেশের মানে নিজ কাঁধে দায়িত্ব নিল বলে দাবি করলো, উনি যখন জামাতের আমিরকে আমিরে জামাত বলে একাধিকবার আপনার অনেকটা সম্মানের সাথে সম্বোধন করে, সেখানে কিন্তু একটা টোন সেট করে দিয়েছেন। এবং এর পরবর্তীতে পলাশ আমি আই গট ইউর পয়েন্ট, এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু আমি একটু আগে বাড়তে চাই। আপনি দেখুন তো, আজকে বাংলাদেশ টাইমস যেই অফিসটি রয়েছে, গণমাধ্যমটি রয়েছে, সেখান থেকে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেকও বোধহয় হয়নি, 15-20 জন কর্মীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা 2-3টি গাড়িতে করে তাদেরকে তুলে নিয়ে গেছে। একটা ভিডিও একজন সেখানকার একজন কর্মী সেখান থেকে একটা লাইভ করছিলেন। তো সেনাবাহিনীর গাড়ি তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আবার বাংলাদেশ টাইমস নামের যে গণমাধ্যমটি, এটি জামাতের গণমাধ্যম বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি। আপনি তাদের কন্টেন্ট, তাদের নিউজ আইটেমগুলো দেখলেও একটা বুঝতে পারবেন। ফলে কি তাদের জামাতের গেমটি বদলে গিয়ে এখন সেনাবাহিনী এবং জামাত যে এক বিন্দুতে ছিল বলে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ থেকে অভিযোগ কি এখন মিথ্যা হচ্ছে, বা সেনাবাহিনী তাদের অবস্থান কি একই জায়গায় রেখেছে, নাকি কিছুটা বদল আলামত আমরা দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত এমন একটা ঘটনাও ঘটে নাই যে ঘটনা ইন্ডিকেট করে সেনাবাহিনীর উপরে বাংলাদেশ মানে এই যে জামাত ইসলামের যে প্রভাব তা কমে গিয়েছে। আপনি বাংলাদেশ টাইমসের ঘটনাটার ব্যাপারে আমি অ্যাওয়্যার না, বাট এটা হইতে গেলে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এটা মানুষকে মনে করানোর জন্য হইতে পারে। কারণ যে ফাংশনাল কোনো ক্ষেত্রে আপনি দেখেন জামাতের, আমরা যদি একদম খুবই লেটেস্ট ইলেকশন নিয়ে কথা বলি, জামাতের প্রিপারেশন কতটুকু জামাত বা শিবিরের, সেটা খুব দৃশ্যমান কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাঝে হয়েছে। আপনারা দেখেন ঢাকার মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা আপনার এই গাউসুল আজম, যেটা পার্শ্ববর্তী মার্কেট, সেখানে আপনার ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কেউ এটা নিয়ে একটু শব্দ করে নাই, ইনক্লুডিং ছাত্রদল বলেন বা অন্য সংগঠনগুলো বলেন। আপনি জাহাঙ্গীরনগরে দেখেন 1 সপ্তাহ ধরে ভোট গণনা হয়েছে এত ছোট একটা জায়গায়, আপনি এটা নিয়ে কেউ কোনো ধরনের কথা বলে নাই। সো
জামাত তার কয়েক লেয়ারের যে প্ল্যানগুলো সেই প্ল্যানগুলো এক্সিকিউট করেছে এবং এর একটা ইন্টিগ্রেটেড পার্ট হিসাবে বাংলাদেশ আর্মি রোল প্লে করছে। সবচেয়ে বড় ইন্ডিকেশন দেখেন, গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আজমির গুমের অভিযোগের প্রেক্ষিতে, আবারও বলতেছি অভিযোগের প্রেক্ষিতে, কারণ এটা নিয়ে অনেক ধরনের ডাউট আছে উনি ওই ছিলেন না ছিলেন, এই অভিযোগের প্রেক্ষিতে 15 জন ডেপুটেড অফিসারকে হচ্ছে আপনি জেলে নিয়ে যাওয়া হয়েছে। এতগুলো গুমের অভিযোগ, আপনি আর কোনো একটা অভিযোগ কিন্তু করেন নাই, কারণ আপনি কোনো ধরনের দালিলিক প্রমাণই আনতে পারেন নাই, একটা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আপনি করেছেন। এবং কিছুদিন আগে দেখলাম রাষ্ট্রপতির সাথেও উনি দেখা করে এসেছেন। তো বাংলাদেশে বর্তমান স্ট্রাকচারে কোনো কিছুই ইন্ডিকেট করে না যে জামাতের সাথে আপনার সেনাবাহিনীর সম্পর্ক খারাপ হয়েছে বা এই টাইপের কিছু। আরেকটা যে জিনিস, আপনার জামাতের গেম প্ল্যান শুধুমাত্র সরকার গঠন করার ক্ষেত্রে না, আপনার যে নির্বাচনটা হচ্ছে এখানে তো আসলে না, এটা এজ এ হোল জামাত ক্ষমতা আসবে না কিনা দেশটাকে সার্বিক ভাবে হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করা দরকার কয়েক লেয়ারের প্ল্যান তো এখানে আছে। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে গণভোটটা হবে, এই গণভোটের ব্যাপারে প্রথম থেকে ভোকাল কে ছিল, মানে ডক্টর ইউনূসের পক্ষে শিল্ড হয়ে দাঁড়িয়ে গণভোটের যে কোনো ব্যাপারে, জুলাই সনদের যে কোনো ব্যাপারে সর্বোচ্চভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে হচ্ছে জামাত। এখন দেখেন ডক্টর ইউনূসের সরকার আর ফুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে গণভোটের পক্ষে প্রচারণায় নেমেছে। নির্বাচন কমিশনের আপনার হচ্ছে নোটিশের প্রেক্ষিতে কিছুটা কমেছে, বাট বাই দিস টাইম তাদের পার্সেপশন, তাদের আপনি আমিনুল হক পলাশ, আপনি বলছেন যে জামায়াতের কোন সেনাবাহিনীর উপর জামায়াতের যে প্রভাব কিংবা তাদের যেই সম্পর্ক সেই সম্পর্কে কোনো ছেদ পড়েনি, কিন্তু জিয়া করিম আমরা দেখলাম গতকাল যখন ইনকলাব মঞ্চকে পুলিশ হামলা করে, এটাও কি একটু ব্যতিক্রম ঘটনা নয়? না না, আপনারা দেখেন, আপনাকে আমি বলি, আপনি আরো একটা লিংক আপনাকে দিয়ে দেই। ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়েছিল সম্ভবত 19 তারিখে, এর আগে 12 তারিখে উনি একটা মিটিং করেছিল, সেখানে জামাত এবং এই হিজবুত তাহরিরের লোক ছিল 2 জন, যার একটা ছবি আমার কাছে আছে। না হলে আপনি বলে জামাতের আমির, আমরা বলি তারা বলে আমিরে জামাত, দুইটার ভিতর পার্থক্য আছে। এখন আসেন, হাদি মারা যাওয়ার কয়েকদিন আগে যে কি কথা বলেছিল, 3টা জিনিস সে তুলে ধরছিল, যে এই বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজির সঙ্গে এনসিপি জড়িত, এনসিপির নেতারা দুর্নীতি করছে এবং তারা প্রচুর টাকা পাচার করেছে এবং বিভিন্ন ভাবে দেশে বিতর্কের সৃষ্টি করছে। এইগুলো অনেকগুলি জিনিস তুলে ধরছে। তুলে ধরার পরে তাকে দেখা গেল হাদি মারা গেল, দোষ কার উপরে চাপানো হলো দেখেন, দোষ কিন্তু এইখানে আবার সাদেক কায়েম যখন বলল ওই আসনে ইলেকশন করবে, তারপর পরই কিন্তু হাদিকে হত্যা করা হলো। এইটা হাদিকে হত্যা করেছে এনসিপি এবং জামাত। এনসিপি হচ্ছে জামাতের সি টিম, বি টিম এবি পার্টি, এনসিপি হচ্ছে সি টিম। সুতরাং হাদিকে হত্যা করেছে ওইটা, যাতে তাদের বট বাহিনী আগের থেকেই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে বলল খুনি এই খুনি এখন ইন্ডিয়ায় চলে গেছে। সুতরাং এইটা তাদের একটা সুপরিকল্পিত প্ল্যান, যে না, ইদার নির্বাচন হলে জামাতকে জিততে হবে, আর যদি জামাত না জিতে নির্বাচনকে আরো পেছাতে হবে। সুতরাং এই পেছানোর জন্যই এই যে গেম প্ল্যানটা, এই যে বলে ইনকিলাব মঞ্চ, এখানে শিবিরের ছেলে পেলে এদেরকে দিয়ে এইটা ঘটনাটা ঘটালো। দেখেন, আপনি একটা দেশের যদি ঠিক রাখতে চান, তার 2টা কাজ দরকার মূলত, যে একটা তার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে ঠিক মতো, আর একটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। এই 2টা যদি ঠিক করতে পারেন, দেশ শান্ত হয়ে যাবে। আমরা 90-এর আন্দোলন দেখেছি, 2টাই ঠিক ছিল। আমরা সেনা শাসন দেখেছি। তো আপনি যখন পুলিশকে হত্যা করবেন, পুলিশকে হত্যা করার পরে সেটার বিচার করবেন, ইন্ডেমনিটি দিবেন, আবার পুলিশকে ব্যবহার করবেন না। আবার দেখেন যে এই তারেক রহমান কিভাবে ঘেরাও করে রাখা হয়েছে। তারেক রহমান কোথাও দেখাতে পারবেন কোন পত্রিকায় বা কোন গভর্নমেন্ট সার্কুলেশনে যে তারেক রহমানকে ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হলো? তাহলে তার পাশে এসএসএফ কেন? এবং সেই সেনাবাহিনী কন্ট্রোল করছে, সেটা কিন্তু পুলিশ না। তাকে তো পুলিশের নিরাপত্তা দিতে পারতেন, সেনাবাহিনীর নিরাপত্তা কেন? তার মানে সেনাবাহিনী এখনো জামাতের সঙ্গে, ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়ে জামাতের সঙ্গে একসঙ্গে কাজ করছে, যার জন্য এই যে ঘটনাটা
এই ঘটনা এটা তাদের একটা প্ল্যানের অংশ। দেখানো হচ্ছে যে দেশে এই পরিস্থিতি, আপনারা ভোট কেন্দ্রে যান না, সুতরাং তারা ইচ্ছা মতো ওই যে ব্যালট পেপার গুলি ছাপিয়েছে সেইটা সিল দিবে, ভোটের ভিতর ঢুকাই দিবে, আপনারা ভোট কেন্দ্রে এসেন না। দেশ অশান্ত। আপনার রিপোর্টটা যদি দেখেন, গোয়েন্দাদের রিপোর্ট, সেখানে বলা হয়েছে কতগুলি সংঘর্ষ হয়েছে। এর ভেতরে সরকার কয়েকদিন আগে প্রচার করেছে 274টা জায়গায় সংঘর্ষ হয়েছে, মানুষও মারা গেছে, সেটাও স্বীকার করেছে। সেইগুলি অর্থ কি? অর্থ দাঁড়ায় যে এইরকম আপনি দেশের পরিস্থিতি ভালো না, কেন্দ্রে গেলে গন্ডগোল হতে পারে, আপনি মারা যেতে পারেন, আপনি ভোট কেন্দ্রে যেন না, আমি আপনার ভোটটা দিয়ে দিব। সেই জন্যই এই সব জি ঘটানো হচ্ছে। এটা একটা সুপরিকল্পিত প্ল্যানের অংশ হিসাবে এটার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমিনুল হক পলাশ, আপনিও কি তাই মনে করেন? আমি আমার বক্তব্য তো আগে এটাই বললাম যে আলটিমেটলি এই পুরো প্রক্রিয়াটা যেহেতু হচ্ছে ডক্টর ইউনূসের এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের মেইন স্টেক হোল্ডার বা মেইন হচ্ছে পিছন থেকে সাপোর্ট দেওয়া তো সেনাবাহিনী। আপনি যদি সেনাবাহিনী কার্যক্রম দেখেন, এদেশে এতদিন ধরে 18 মাস ধরে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে। যে ধরনের মোব সন্ত্রাস হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে, নারীদের হচ্ছে অপমাননা হয়েছে, কোনো একটা ক্ষেত্রে আপনি সেনাবাহিনী কোনো ফাংশনাল কোনো অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছেন? দেখেন নাই। সো আলটিমেটলি তারা সাইলেন্ট সাপোর্ট। আমি এখানে আরেকটা জাস্ট প্রসঙ্গ করতে চাই। আপনারা শুধুমাত্র দেশের ইন্টারনাল ইস্যুগুলোকে দেখছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমরা ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের একজন নারী সাংবাদিকের বয়ান দিয়ে বলা হয়েছে উনি বাংলাদেশের মার্কিন এমবেসির একজন হচ্ছে কূটনীতিকের সাথে কথা বলেছেন, যেখানে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গিয়েছে যে জামাত ক্ষমতা খুব ভালো ফল করতে পারে, তারা জামাতের সাথে বিফ্রেন্ডেড হইতে চায়, জামাতে বিশ্ববিদ্যালয় পুরো অনেক রাজনীতিবিদ আছে, তারা আসলে ভালো করবে। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সুলতানাবাদ দীর্ঘদিন সাংবাদিক করেছেন, আপনি তো ভালো করেই বলতে পারবেন, বাংলাদেশে কোন সাংবাদিক এই সাহসটা করবে যে একজন মার্কিন কূটনীতিকের সাথে আলোচনা সেটা রেকর্ড করবে, রেকর্ড করে সেটা আবার ওয়াশিংটনে পাঠাবে, ওয়াশিংটন পোস্ট সেটার বিষয়ে রিপোর্ট করার জন্য। তো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে মার্কিন তরফ থেকে একটা সফট সিগন্যাল দেওয়া যে দিয়ার কামিং ক্লোজ উইথ জামাত, তারা অলরেডি ইলেকশনের আগে ভাইব দেওয়া। আমরা প্রতিনিয়ত দেখছি হচ্ছে আমাদের যে যুক্তরাজ্যের যে হাই কমিশন আছে বাংলাদেশের, নিয়মিত মানে উনি রুটিন করে উনি হচ্ছে জামাতের আমিরের সাথে গিয়ে কখনো তার বাসায় কখনো তার দপ্তরে দেখা সাক্ষাৎ করছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে এন্টিটি গুলা বাংলাদেশে এখন ক্রিয়াশীল আছে, বাংলাদেশে ইনফ্লুয়েন্স করতে যাচ্ছে, তারাও কিন্তু জামাতের প্রতি এক ধরনের হচ্ছে সফট সিগন্যাল দিচ্ছে। তারা তো আর প্রকাশ্যে কথা বলে না, বাট তাদের এই বলার টোন, ওয়াশিংটন পোস্টে জামাতকে নিয়ে আরেকজনের বয়ানিতে পজিটিভ ভাইব তৈরি করা। আপনি দেখেন আল জাজিরা কি ধরনের হচ্ছে বক্তব্য দিচ্ছে, কি ধরনের করে। আপনাদের নিশ্চয় মনে আছে যে সাদিক কাইমের ডাকসু ইলেকশনের অনেক আগে হুট করে আল জাজিরা যে একটা প্রতিবেদন করলো, সেই প্রতিবেদনে সাদিক কাইমকে এই জুলাই আন্দোলনে অন্যতম মুখ হিসেবে তুলে আনা হলো, বাকি সকলকে বাদ দিয়া। আর কিছুদিন পরে ডাকসুর ইলেকশনে সে হচ্ছে ভিপি হইলো। জামাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যেটা বলছেন যে জামাতের প্ল্যান ভেস্তে গেছে কিনা, জামাতের প্ল্যান বিএনপি কেন অনেকে ধরতেই পারছে না, রাইট? কেন ধরতে পারছে না? একটা জিনিস খেয়াল করে দেখেন, জামাত তো তার ইতিহাসে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে এখন, সবচেয়ে সিকিউর, সকল কিছু তাদের কন্ট্রোলে। তা সত্ত্বেও কোন বিশ্ববিদ্যালয়ে জামাতের শিবিরের কোন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় নাই। কোন জেলা উপজেলায় জামাতের পূর্ণাঙ্গ কমিটি আপনি পাবেন না। অর্থাৎ এখনো জামাতের লেয়ারটা কোন কোন লেয়ারে আছে আপনি তো জানেন না। বিএনপি যারা ক্যান্ডিডেট আছে এদের মাঝে যে 8 থেকে 10 জন জামাতের আপনার হচ্ছে দ্বারা সরাসরি হচ্ছে ইনফ্লুয়েন্স না, হো নোস। কারণ এই জিনিসটা তারা তো এখনো ওই গুপ্ত রাজনীতি যেটাকে বলে, তারা তো এখন হচ্ছে এটাই বেছে নিচ্ছে যে তারেক রহমান বিভিন্ন বক্তব্যে ট্রল করে গুপ্ত গুপ্ত বলে, বাট এটা স্বীকার তো তারা নিজেরাও। আমি প্রিটি শিওর ধরেন হচ্ছে যে তারেক রহমানের যে খুব ক্লোজ সার্কেল আছে, ইনার সার্কেল আছে, সেই সার্কেলে জামাতের খুব কাছে মানুষজন আছে। কেন আছে বলি, মানে বাংলাদেশের একটা অংশের মানুষ, বিএনপি তো বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের একটা অংশের মানুষ কিন্তু আশা করেছিল যে তারেক রহমান দেশে ফিরে আসার পর একটা গণজোয়ার তৈরি হবে বিএনপির পক্ষে, বা এরকম একটা এক্সপেকটেশন ছিল। উনি একটা গ্র্যান্ড ওয়েলকামও পাইছে, বেশ ভালো লোক হয়েছে। উনি প্রতিদিন যখন এখন মুখ খুলে কথা বলা শুরু করছেন, উনি প্রতিদিন কথা বলে, আর আপনি হচ্ছে জাস্ট ফেসবুক পেজে ওনার বক্তব্য বা যে সংবাদগুলো প্রকাশিত হয় তার নিচে মানুষজনের কমেন্ট দেখেন। তো আমার তো মনে হয়েছে জামাতে এই তারেক রহমানের যে পিআর টিম আছে, এখানে জামাতের লোকজন বসে আছে, তার ভাষণটা এরকম ভাবে লিখে দিচ্ছে যে ভাষণ শুনলেই মানুষজন গালি দিবে। যে ইশতেহার করা হয়েছে তারা বলেছে যে হচ্ছে আপনার 6 মাস মাতৃত্বকালীন ছুটি দেবে, এই ছুটি পাশ করা হয়েছে 2013 সালে, কত আগে। এখন উনি হচ্ছে আপনি ইশতেহার ইনক্লুড করতেছেন আজকে 2026 সালে এসে যে হচ্ছে মাতৃত্বকালীন ছুটি দিবেন 6 মাস পেড, যে জিনিসটা অলরেডি আমাদের দেশের নারীরা আপনার হচ্ছে অ্যাপ্রোচ করছে। আপনি কারেন্ট কোনো সমস্যার কথা বলেন। এখন বিএনপির সমস্যাটা কোন জায়গায় দেখেন, বিএনপি হচ্ছে কি
জামাত তো দৃশ্যমান ভাবে কাজ করে না। বিএনপি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে এই জামাতের ট্যাগলাইন দিয়ে তাদেরকে আদতে টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড দখলকারী বানায় দেওয়া হয়েছে, এবং বিএনপির গ্রাসরুট লেভেলের লোকজন এই অভিযোগ পাওয়ার পরেও মানে এই আপনার অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তারা খুশি, কারণ তারা হচ্ছে বাস স্ট্যান্ডটা দখল করতে পেরেছে। তারা এই ওভার দ্য টাইম আপনার হচ্ছে মব সন্ত্রাস বলেন, চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে জড়িত হওয়ার ফলে তাদের এই মোরাল রাইটটা নষ্ট হয়ে গেছে। আমি প্রিটি শিওর এজ এ হোল বিএনপির উপরে আসলে কারো কোনো স্ট্রং কন্ট্রোল নাই, নট ইভেন তারেক রহমান, যে কারণে ওনার পক্ষে কোনো ধরনের সত্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সো জামাতের প্ল্যান ভেস্তে যাওয়ার আগে বুঝতে হবে যে জামাতের হোল গেম প্ল্যানটা আসলে রিয়েলাইজ করা যাচ্ছে কিনা। ওকে, জিয়া করিম, আপনি কি বুঝতে পারছেন জামাতের হোল গেম প্ল্যানটা কি? ডেফিনেটলি আপনি দেখেন তাদের তো গেম প্ল্যান হচ্ছে তাদের ওই যে পলাশ যেটা বলছিলেন সেটা আমি একটু অ্যাড করে দেই। কারণ হচ্ছে যে আপনি দেখেন যেই দিন 5 তারিখের পরে এসে তারা বলল আমি শিবিরের সভাপতি, আমি শিবিরের সেক্রেটারি। আপনাকে আরো একটা জিনিস বলে দেই, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, তাই তো? কিছুদিন আগে যখন শিবিরের কমিটি হয় তখন বলা হলো শিবিরের সভাপতি বুয়েট শিবিরের সভাপতি এসে সেন্ট্রাল শিবিরের সভাপতি হলো। তার মানে তাদের এই গত 16 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কমিটি ছিল, প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটি, প্রতিটা জায়গায় তাদের কমিটি ছিল। এই কমিটির নাম তারা প্রকাশ করেছে, কোনোদিন করবে না। কারণ হচ্ছে তাদের লোক এখনো অন্যদিকে সব দিকে আছে, বিএনপির ভেতরে আছে, আওয়ামী লীগের ভেতরে তাদের লোক রেখে দেওয়া হয়েছে, যাতে প্রকাশ করলে তাহলে বেরিয়ে যাবে যে যত অপরাধ ঢাকা বাংলাদেশে হয়েছে এই অপরাধের পেছনে জামাত জড়িত, যার জন্য তারা এইভাবে কাজগুলি করছে। তারা কোনোদিন বলবেন না। আপনি আসে দেখেন শফিকুর রহমান কোন রাজনীতি থেকে এসেছেন? জাসদ ছাত্রলীগ। আজকে তো দেখলাম তার একটা ফটো কার্ড, সত্য মিথ্যা আমি বলতে পারছি না, তিনি বলছেন আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হ্যাঁ হ্যাঁ, কারণ উনি ওইটা, আমি জাসদ ছাত্রলীগ করতাম ওনার। আপনি জামাত ইসলামের ওয়েবসাইটে যান, এখানে ক্লিয়ার লেখা আছে উনি জাসদ ছাত্রলীগ। তাহলে দেখেন লিঙ্ক গুলা মেলান। এবার আলী রিয়াজ কোন দল করতো? জাসদ ছাত্রলীগ করতো। যখন ডাকসু ইলেকশন করে মান্না আক্তার প্যানেলে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে ইন্টারমিডিয়েট পড়ি। আমার দোতলা, ওইটা 82 সালে। তখন আলী রিয়াজ ছিল। আপনি আদিলুর রহমান শুভ, যিনি অন্যতম আরেকজন উপদেষ্টা, যিনি উনি কোন দল করতেন? শুভ ওনার ডাকনাম। উনি জাসদ ছাত্রলীগ। আদিলুর রহমান শুভ্র, উনি জাসদ ছাত্রলীগ করতেন। উনি 91 সালে ইলেকশন করেছিলেন, ভোট পেয়েছিলেন মাত্র 249। এখানে ফরাদ মাঝার কোন দিকের রাজনীতি করতেন? ফরাদ মাঝার ওয়াইফ জাসদ। জাসদের ভেতরে জাসদ বুঝতে পারেনি একটা মুক্তিযুদ্ধের, যেমন আমি আসামা আব্দুর রব, শাহজাহান এদেরকে শ্রদ্ধা করি, ওনাদের যথেষ্ট অবদান। ওনারা বুঝতে পারেননি, ওনারা ইয়াং ছিলেন, যে ওনাদের ভেতরেও এই বট বাহিনী বা ছাত্র সংঘের লোক ঢুকে গেছেন। একইভাবে জাসদকে কলঙ্কিত করেছে, আর একইভাবে অন্য দলকেও তারা কলঙ্কিত করবে। বিএনপির ভেতরে যেটা পলাশ বলছিলেন, যে বিভিন্ন বক্তব্য যেগুলি তারেক রহমান দিচ্ছেন, ধরেন উনি ফরিদপুরে যে বক্তব্য দিয়েছেন, বলেছেন এখানে সয়াবিন চাষ হয়, মানে কি বলবো, আর এগুলো ট্রল করছে। আপনার যশোরে যে বলছেন এখানে নতুন করে আবার সুগার মিল চালু, সুগার মিল নেই। এই যে কথাগুলি বলছেন, অথবা এই পর্যন্ত উনি 5টা প্ল্যান দিয়েছেন, যার কোনো মানে এটা কোনো একজন সচেতন মানুষ বা যে একটা রাজনৈতিক ভাবে এই পজিশনে থাকে সেইটা দিতে পারে না। যেমন ধরেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার আপনি শফিকুর রহমানের দেখেছেন ইয়ার সজীব জয়ের, আবার দেখেছেন মির্জা ফখরুল। আমি যেটা জেনেছি আমার সূত্র মতে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, কিন্তু তারেক রহমান বলছেন আমি সাক্ষাৎকার দিব না, কারণ ইংরেজিতে পারদর্শী না, সেজন্য উনি মির্জা ফখরুলকে পাঠিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, এখন উনি বিদেশে 18 বছর 19 বছর থাকলেন। একজন মানুষ বিদেশে অন্য দেশে যায়, পাশ্চাত্যের দেশে যায়, এনলাইটেড হয়ে আসে, যে তার আমার ল্যাকিং থাকলে আমি অন্যদিকে যাব। যেমন আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেইটা শিখতে চাই, যার জন্য এই দেশে আপনি জানেন যে লাইসেন্স নিতে হয়, তাই না? আমি
মিডল স্কুলে পড়িয়েছি, আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি 3 বছর। আমার শিক্ষা সম্পর্কে জানা ইচ্ছা ছিল, আমি 2 বছর অন্য জিনিসও করেছি, কিন্তু আমার জানার ইচ্ছা ছিল যার জন্য ওইটার ভেতরে গেছি। তো একটা মানুষ এত 18 বছর ধরে লন্ডনে বসবাস করলেন, তার এটা হয়নি এখন পর্যন্ত। সুতরাং এই যে জামাতের ইংলিশ গেম না জানাটা দোষের কিছু না। ধরার, জামাতের সঙ্গে যেমন সেনাবাহিনী জড়িত আছে, ইনুসরাও জড়িত আছে। কারণ এই যে জাসদের যারা গুপ্ত বাহিনী ছিল, এরা জানতো যে তারা সরাসরি ভোটে নির্বাচিত হতে পারবে না, যার জন্য তাদের দরকার এমন একটা সংগঠন, এই গুপ্ত সংগঠন বা ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের দরকার, যার মাধ্যমে তারা ক্ষমতায় বসতে পারে, তারা সুবিধা পেতে পারে, এবং যার জন্য তারা জামাতকে আনতে চাচ্ছে। জি, বুঝতে এবং পেরেছি। জামাতকে আনার জন্য যে গেম প্ল্যানগুলি সেইগুলো অলরেডি হয়ে গেছে। আপনি ধরেন বিএনপি একটা অভিযোগ করেছে, আপনি দেখেছেন যে ব্যালট পেপারে যেখানে বিএনপির ধানের শীষ, সেখানে ভাঁজ যখন করবেন তখন 2 দিকে চলে যাবে সিলটা। তার মানে কি হবে, তখন ওইটাকে বাতিল করে দিবে। শুধু বাতিল করলে কি হবে, যে আপনি ভোট বিএনপির কমে যাচ্ছে, জামাতের বেড়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে জামাত এই পর্যন্ত যতগুলি নির্বাচন করেছে তার ভোট তো 5% বেশি ছিল না, এটা নেই। তাহলে তারা কিভাবে পায়? তার মানে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয়। আপনার 86 সালে, আপনি হয়তো ছোট ছিলেন, 86 সালে নির্বাচন হয়েছিল এরশাদে, তখন আওয়ামী লীগ বিট বেতার বাংলাদেশ টেলিভিশন নির্বাচনী ফলাফল প্রকাশ করতে থাকে। হঠাৎ করে রাত্রি 10টা-11টার দিকে ফলাফল বন্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগ সমস্ত জায়গায় এগিয়ে ছিল। সেরকম অনেক 3 দিন পরিকল্পনা পরে বলা হয় যে ইলেকট্রিসিটি বন্ধ জাতীয় করে পার্টি নির্বাচনে বিজয়ী হয়েছে। সে একইভাবে হবে। ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে ব্যালট পেপারে সিল দেওয়ার কথা যেমন শুনছি, তেমনি ভোটের ফলাফল প্রকাশ করা নিয়ে অনেক রকম কথা শুনছি। হ্যাঁ, 3 দিন পরে ভোট প্রকাশ করা হবে। ভোটের রেজাল্ট 3-4 দিন লাগবে, পরে প্রকাশ করা হবে। ওই যে পলাশ যেটা বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে জায়গায় যদি 7 দিন লাগে, তাহলে এই নির্বাচনে আপনি কিভাবে বলেন যে নির্বাচনে সুষ্ঠু নির্বাচন? তো একদিনে আমরা তো দেখেছি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আপনি 91 এর ইলেকশনের কথা চিন্তা করেন, আবার 2000 সালের ইলেকশনের কথা চিন্তা করেন, 2008 এর ইলেকশনের কথা চিন্তা করেন, এতদিন তো সময় লাগেনি। জি, আমি শেষ করব। আমিনুল্লাহ পলাশ, আজকে আপনি দেখেছেন ঢাকায় জামাতের এক বিরাট নারী মিছিল হয়েছে, নারীদেরকে নিয়ে তারা মিছিল করিয়েছে, যাদের কোনো কোনো মতামত নাই, যারা মনে করে তাদের ঘরেই থাকা দরকার, যারা মনে করে পুরুষের অধীন থাকাটাই তাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ, তো তাদের রাস্তায় বের করে নিয়ে আসার কারণটা কি, মাজেজাটা কি? যাদের কোনো সে নাই, যাদের কোনো ভয়েস নাই। আপনি কোশ্চেনের মাঝে কিন্তু এটা আনসার দিয়ে দিয়েছেন। আপনি নিজে বলেছেন তাদেরকে দিয়ে করানো হয়েছে, রাইট? তো তারা কিন্তু কিছুদিন আগে জামাতের মহিলা শাখার যে নেত্রী, সে বলেছে যে তারা এটা মেনে নিয়েছে, তারা লিডারশিপ পজিশনে যেতে পারবে না। এবং আপনি যদি আল জাজিরার ব্যাপারটা দেখেন, এই মানুষ মানে বাংলাদেশের নারীদের, শিক্ষিত নারীদের এবং সচেতন নারীদের, শুধু শিক্ষিত নারীদের আসলে এই জিনিসগুলা কানেক্ট করা উচিত। আপনি দেখেন জামাতের আমিরের টুইট নিয়ে যে বিতর্ক হয়েছে, আমি ওই বিতর্কে গেলামই না। টুইট নিয়ে কি বক্তব্য দেয় সেটা আমার ধরেন হচ্ছে, উনি নারীদেরকে হচ্ছে প্রস্টিটিউট বলে উল্লেখ করেছেন ওই টুইটে, ওইটার ধরেন ঠিক উনি দিয়েছেন কি না দিয়েছেন সেটার বক্তব্য। উনি আল জাজিরাতে যে প্রতিবেদন দিয়েছিলেন সেই ভিডিওতে কিন্তু সে পরিষ্কার ভাবে বলেছে যে তার দলে নারীরা আপনার পদে যেতে পারবে না। এক নাম্বার 2 হচ্ছে কেন নারীদেরকে নমিনেশন দেওয়া হয় না, সেটার আনসারে সে বলেছে যে তারা আস্তে আস্তে তৈরি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের নারীরা লিডারশিপ পজিশনে আসার জন্য তৈরি হচ্ছে। আমার মানে খারাপ লাগে, আমার মানে লজ্জা লাগে, এই যে এই ব্যক্তিটা বাংলাদেশে প্রধানমন্ত্রীর দৌড়ে আছে, এই ব্যক্তিটা বাংলাদেশের রাজনীতি করছে, সে নারীদেরকে নিয়ে এমন বক্তব্য করছে। কোন বাংলাদেশে করছে? যে বাংলাদেশে গত 34 বছর ধরে সরকার প্রধান নারী। আর কোন ব্যক্তি বক্তব্য দিচ্ছে যার 3 বার জামানত বাজেয়াপ্ত হয়েছে? তো এই ব্যক্তি যদি হচ্ছে আপনার জামাতের আপনার হচ্ছে শীর্ষ পদে থাকতে পারে, এই ব্যক্তি যদি সেনা প্রধানের কাছ থেকে আমিরে জামাতের সম্মান পাইতে পারে, তাহলে জামাত আসলে অনেক কিছু করতে পারে। জি জি, পলাশ, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, দেখলাম আইজিপি তার রেড পাসপোর্ট বাতিল করে গ্রিন পাসপোর্ট নিয়েছেন। এই উপদেষ্টাদের অনেকেই রেড পাসপোর্ট বাদ দিয়ে গ্রিন পাসপোর্ট নিচ্ছেন। লাল ছেড়ে তারা সবুজে যাচ্ছে কেন?
শঙ্কাটা কোথায়? মানে নির্বাচন হলেও তাদের জীবন ঢাকা বাংলাদেশে থাকা অনিশ্চিত, না কি তারা এত শঙ্কায় কেন, এত নিরাপত্তাহীনতায় ভুগছেন কেন? আমি এটার ক্ষেত্রে ধরেন হচ্ছে যে আমরা তো রাজনৈতিক ভাবে অনেক ধরনের বক্তব্য দিই। মূল যে জিনিসটা আমি দীর্ঘদিন আমার অ্যাক্টিভিজমটা যে কারণে করছি আসলে, যে এই ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষতি বাংলাদেশেরকে বিভিন্ন লেয়ারে লেয়ারে করে গিয়েছে, তার খুব অল্প অংশ আমরা দেখতে পেয়েছি, টিপ অফ দ্য আইসবার্গ। মানে কিছু জিনিস এই বোয়িং কিনছে, এটা কিনছে, বাট স্ট্রাকচারালি যে ড্যামেজ গুলো করে যাচ্ছে সেটা তো আসলে এখনো জানাই যায় নাই। গণমাধ্যমে কোনো ধরনের অনুসন্ধানী প্রতিবেদন নাই, তারপর হচ্ছে মানুষজনের জানার কোনো সুযোগ নাই। তো আলটিমেটলি যখন যে গভর্নমেন্টই আসুক না কেন, এডমিনিস্ট্রেশন চেঞ্জ হলে তারা এই বিষয়গুলো যখন হচ্ছে দেখতে পারবে, তখন তারা বুঝতে পারবে যে কত বড় ক্ষতি করেছে। এখন যারা এই ক্ষতি করেছে তারা তো জানে যে কি ধরনের হচ্ছে মেসিভ ব্লান্ডার তারা করে গেছে। সো তাদের সেফটি, রিগার্ডলেস অফ ইলেকশন, রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি কি আসবে না আসবে ক্ষমতায়, তার সত্ত্বেও তাদের আসলে এই সেফটি যেটা দরকার, যে কারণে তারা হচ্ছে এই লাল ছেড়ে তারা সবুজে যাচ্ছে। এবং তারা কিন্তু মাঝখানে এই তারা নিজেরাই আইন করেছিল, মানে এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে, যে আওয়ামী লীগের যারা হচ্ছে কূটনীতিক সময় যারা হচ্ছে বিভিন্ন কূটনীতিক দায়িত্বে থাকার কারণে লাস্ট পাসপোর্ট নিয়েছে, তারা যেন সবুজ পাসপোর্টে ব্যাক করতে না পারে, সেখানে কয়েক লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আপনার আইন সংশোধন করে তারা আপনার হচ্ছে করেছে। তো সেই আইনে যেন তারা না পড়ে, এই কারণে অ্যাডভান্স তারা নিজে থেকে আসলে হচ্ছে ইয়া করেছে। আদিলুর রহমান শুভ্র করেছে, ফারুকী সস্ত্রীক করেছে, আদিলুর রহমান শুভ্র সস্ত্রীক করেছে, প্রশাসনের অনেকে করছে, অনেকে চলে যাওয়ার অলরেডি আপনার হচ্ছে ইয়াতে আছে। তো এটা একটা ইন্ডিকেশন যে আসলে কত বড় ক্ষতি তারা করে গিয়েছে, এবং আলটিমেটলি দেশটা এরকম দেশ বিরোধী, যুদ্ধ বিরোধী একটা দলের হাতে দিয়ে তারা আসলে হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য তাদের সকল পরিকল্পনা। জি জি, আমি শেষ করছি। জিয়া করিম, আপনাদের কাছে শেষ প্রশ্ন। আপনি জানেন যে মুক্তিযোদ্ধা রমেশচন্দ্র, তিনি মন্ত্রীও ছিলেন, তার ওরা তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, সরকারের অংশ তো এরা, সরকারের সঙ্গে আছে এরা। 12 তারিখ ইলেকশন করতে চায় না, ইলেকশন সরকারের মধ্যে একটা অংশ পণ্ড করতে চায়, তারাই ভালো জানতে পারবে। এগুলো আমাদের কাছে শুধু অনুমান করে বলা ছাড়া তো উপায় নেই। কিন্তু এরা যে খেলোয়াড়, সরকারের হাতিয়ার খেলোয়াড়, এতে তো আমাদের কোনো সন্দেহ থাকার কারণ নেই। না, এখন খেলাটা কি আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা অনেকদিন ধরেই শুনি যে ডক্টর ইউনূস তার আসলে নির্বাচন চায় না, জামাতও শুনেছিলাম নির্বাচন চায় না, তাই না? সো তারা প্রকাশ্যই বলে আসছিল যে তারা নির্বাচন চায় না নানান কারণে, নানান কারণ দেখিয়ে। তো এখন আবার এর মধ্যে কোথা থেকে আওয়ামী লীগ এসে ঢুকলো? আন্দোলনও করছে তারা, তারা আবার কেন মনে করছে জনতার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে? ব্যাপারটা হচ্ছে যে সরকারের মধ্যে পুরোটা অংশই ইলেকশন চাই কিনা আমার সন্দেহ আছে। সরকার বলতে কি আসলে এই দেশটা কার হাতে আছে, এটাও তো একটা প্রশ্ন। একটা লেজিটিমেট গভর্নমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? মোহাম্মদ ইউনূস সামনে আছেন, সেই পদে আছেন যে পদের কোনো অস্তিত্ব নেই। প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামক তো কোনো পদ সংবিধানে নাই। উনি ওই পদে শপথ নিয়েছেন সংবিধান রক্ষার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই পদটাই নেই। আবার আসলে আমরা যে চুক্তিগুলো করতে দেখতেছি দেশে দেশের বাইরে, তাতে যে কে কার দ্বারা বেশি প্রভাবিত, এটাই তো একটা অদ্ভুত লাগে। আবার ধরুন সেনাবাহিনীর দিক থেকে সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে উনি সময় মতো নির্বাচনটা দেখতে চান। তিনি জাতির দায়িত্বও নিয়েছিলেন আগস্টের 5 তারিখে, এটাও একটা ব্যাপার। আবার আমলাতন্ত্রের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জন্ম দেওয়াটা কি বুঝে নাকি না বুঝে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে। যে ঠিক এই সময়ে আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর সুপারিশ করলেন, আবার সেটা থামিয়ে রাখলেন। তো এই ব্যাপারগুলো নিজেরা একটা ঘোলাটে পরিবেশ তৈরি করছে না? এই জন্য আসলে অস্পষ্ট ব্যাপার যে তাদের মধ্যে কোনো অংশ হয়তোবা নির্বাচন চায়, কোনো অংশ চায় না। বিএনপি নির্বাচন চায়, আগে থেকে বলে আসছিল, এবং নির্বাচন তার সংসদ নির্বাচনই আগে চায়। আর এরা আন্দোলন করছিল, জামায়াতে ইসলামী সহ বাকি কয়েকটা সংগঠন, যে নির্বাচনের আগে ওদের গণভোট দিতে হবে, গণভোট দিয়ে এই সরকারকে লেজিটিমেট করতে হবে, যাদেরকে ওরা সংস্কারের যে কিছু কথাবার্তা বলছে, মূলত মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের কার্যক্রম স্থগিত করে তার পরিপূরক হিসেবে একটা নতুন ধরনের সংবিধান চালু করার জন্য তারা গণপরিষদ চায়, পার্লামেন্টও চায় না। এই যে যেটা বিএনপির দিক থেকে খুব সুস্পষ্টভাবে ওরা বলেছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এই ওয়ার্ডটা ইউজ করেছে, যে আমরা গণপরিষদে কি নাম কি ওটা ওদের সনদ, এটাতে আমরা স্বাক্ষর করেছি বটে, কিন্তু স্বাক্ষর করার পরে এগুলো যুক্ত করা হয়েছে। আমরা যেটাতে স্বাক্ষর করেছি তাতে এগুলো নেই। তা সত্ত্বেও বিএনপি
এদের এটাতে আহা ভোট দেওয়ার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে, দেখলাম তারেক রহমান বলেছে যে আহা ভোট দিন। এই হা ভোট দিলে তাদের কার্য মানে এমপি ইলেকশন হওয়ার পরেও এরা এমপি না, এরা গণপরিষদ সদস্য হিসেবে বিবেচিত হবে। এটা হা ভোটের বিধানের মধ্যে বলা হচ্ছে যে এরা যত এই যে কি বলে এটা জুলাই সনদের অনুযায়ী সংবিধান সংশোধন হওয়া 180 কার্য দিবস। 180 কার্য দিবস বলতে কিন্তু 6 মাস না, 6 মাসের চেয়ে বেশি। কারণ 180 কার্য দিবস বলতে কি প্রতি মাসে কয়টা কার্য দিবস থাকে? 4টে ছুটি এবং সরকারি ছুটি, অন্যান্য ছুটি বাদ দিলে এই কার্য দিবস ধরেছে তারা 180 কার্য দিবস। তার মানে ধরতে হবে আপনাকে 7 মাস বা তার একটু বেশি সময় পর্যন্ত এদের ভূমিকাটা হবে। এটা একবারে ওরা ঘোষিত ভাবে বলছে যে এরা গণপরিষদ সদস্য হিসেবে বিবেচিত হবে, সংবিধান প্রণয়ন করবে নতুন এই ইয়ার আলোকে। কি বলে যেন এই যদি ওরা আহা জয়যুক্ত দেখাবে, এটা আমরা বুঝতেই পারতেছি, মানুষ বিশ্বাস করে না যে নাকে যারা জয়যুক্ত হতে দিবে। না এর বিরুদ্ধে পুরো রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করতেছে, অর্থ ব্যবহার করতেছে, না এ ভোট দেওয়াটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে, অথচ একটা না অপশন রেখেছে ওরা হাকে জয়যুক্ত করা থাকে। অতীতে আমরা যা দেখেছি যে করেছেন হানা, এখানেও এই হানাটা হচ্ছে একটা বিপজ্জনক ব্যাপার, মূল সংকটের জায়গা। আমরা অনেক আলোচনা করেছি, ওগুলো আমরা জানি, কিন্তু এখন যে ইনকলাব মঞ্চকে নিয়ে যে এই নাটক এখন মঞ্চস্থ হচ্ছে, এটা কি এটারও কারিগর কি ডক্টর ইউনূস নাকি? আমার তো সরকার ইউনূস সাহেব নিজে নাকি ইউনূস সাহেবের অন্য লোকেরা, আমরা এটা জানি না, কিন্তু এইটা ঠিক এই লোকগুলো সরকারের লোক এবং এরা তাদেরই লোক। মুহূর্তের মধ্যে তো চুপ হয়ে গেছে, এই খেলাটা বেশি দূর আগাবে এরা মনে তো হচ্ছে না। ওরা তো আবার আজকে বলেছে আপনার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এই যে ওদের সেক্রেটারি বিবৃতি দিয়ে বলেছে 12 তারিখ নির্বাচন হবে, আমরা এর মধ্যে আর কিছু করবো না। মাঠটার খেয়ে চুপ হয়ে গেছে। লোকগুলোকে যে ছেলেগুলোকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছিল, কিছু পুলিশের মাঠটার খেলো, এরপর নেতারা বললো যে না এটা ভালো না, এটার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে, আমরা সরে গেলাম। সুতরাং ওইটা ক্লোজ। এটা এই ইনকিলাব মঞ্চ কালকে নতুন করে বিপ্লব করতে আসবে না, এমনি ছেলেপেলেদেরকে মার খাওয়ালো, কিছু একটু পরিস্থিতি ঘোলা করলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে তারা মাঠে নামলো হাদি হত্যার বিচার দাবিতে, ঠিক আছে, পুলিশ তাদেরকে মারলো, তারা আরো কঠোর অবস্থান বললো যে তারা এই একটা এটা সুরাহা করতেই হবে, 1 ঘন্টার আলটিমেটামও দিল, রাইট? তো ধরেন এই যে রাস্তায় নামলো, এইটা দিয়ে তারা কি অ্যাচিভ করতে চাইলো, এরপরে আবার যে সরে দাঁড়ালো সেটা দিয়েই বা তারা কি অ্যাচিভ করতে চাইলো? দুইটা কন্ট্রাডিক্টরি ঘটনার মধ্যে দিয়ে তাদের লক্ষ্যটা কি? এদের লক্ষ্য কোথায়? আপনার এই ধারাবাহিকভাবে ওদের যতগুলো এজিটেশন, যতগুলো প্রোগ্রাম, বিক্ষোভ, এর মধ্যে কোথায় কি লক্ষ্য দেখেছেন? আপনার যেসব জায়গায় মব করেছে তার মধ্যে কি লক্ষ্য ছিল? একটা নিয়োজিত একটা অ্যাকশন কমিটির মতো এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজগুলো করেছে। আপনার ভারতের বিরুদ্ধে ইয়ে করতে হবে, স্লোগান দিতে হবে, স্লোগান দিচ্ছে। লক্ষ্য কইটা বাংলাদেশকে নিয়ে যে আমরা এটি অ্যাচিভ করতে চাই বা ওদের কোনো হাতি হত্যার বিরুদ্ধে লেগে থাকার কোনো দেখতেছি না। নিয়োজিত মততন্ত্র তৈরি করাটাও তো একটা লক্ষ্য হতে পারে, তাই না? বা লক্ষ্য সেই লক্ষ্যকে আপনারা দেখছেন না? না, আমি তো কোনো লক্ষ্য অভিসারী এগুলো দেখছি না। এগুলো নৈরাজ্য সৃষ্টির অভিসারী হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, এবং চেয়েছে সরকারের মধ্যে কিছু অংশ। সেটাই, যেহেতু তারাই এখন সরকারে, তো তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কেন? আমি ওই পয়েন্টটা যেতে চাচ্ছি। আমি কনফার্ম না, কারণ তারা একদিকে একটা অংশ ইলেকশন চায়, তো আমরা দেখতেছি। আপনি একটা অংশ চায় না, এটা এই কাজগুলো দেখে মনে হয় যে ইলেকশন চায় না। আবার তারা পাসপোর্ট গোটাচ্ছে, ভিসা ব্যবস্থা করতেছে একটা অংশ, সেটাও দেখছি। এটা তো ধোঁয়াশা না সবকিছু মিলে? তার চেয়ে বড় ধোঁয়াশা আমার কাছে এখনো পর্যন্ত ওই যে গণভোটটা, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটার মধ্য দিয়ে তারা কি চায়? গণভোটটা আগে করবে নাকি মানে গণভোটের ফলাফল আগে দিয়ে? আপনার বক্তব্যের কোনো আগামাথা আমি বুঝতে পারছি না। আমি নিজেই যে স্পষ্ট না। ধরেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে, তারা তো করছিলই, তাহলে আবার পুলিশ তাদেরকে মারতে গেল কেন? আমি আপনাকে একটা কথা মানে বারবার বোঝার চেষ্টা করছি যে সরকারটা একটি ইউনাইটেড গভর্নমেন্ট, ইলেক্টেড বা সুশৃঙ্খল গভর্নমেন্ট,
এটা তো আমার কাছে মনে হচ্ছে না। সরকারের সুশৃঙ্খল মধ্যে কয়টা সরকার তো আমি জানি না, দাঁড়ান, সরকার দাঁড়ান। কে চালায় সেটাই তো আমার কাছে কি সন্দেহজনক করতেছে লাগছে। সরকার, কি কে চালাচ্ছে, এটা তো আপনি নতুন আজকে আপনি মাঠে মানে আকাশ থেকে নাজিল হন নাই যে সরকার কে চালাচ্ছে বুঝতে পারছেন না। সে 5ই আগস্ট থেকেই তো এরকমই। তো এখন এই সেটাই লাস্ট বলছি। মোমেন্টে এসে ধরেন আর মাত্র 4 দিন আছে নির্বাচনের, রাইট? এই সময় এসে তারা এই দ্বিমুখী তিনমুখী কর্মকাণ্ড কেন করছে, এইটার কোনো ব্যাখ্যা আছে কিনা এই যে এটাই তো বললাম যে জানতে। সরকারের মধ্যে অনেকগুলো সরকার বলে আমার মনে হয়, একটা অংশ এক রকম সময়ে এক এক রকম সিদ্ধান্তে কাজ করছে, ওকে, এটা আমার কাছে তাই মনে হচ্ছে। জি, আমার সঙ্গে যুক্ত হয়েছেন শেখ জামাল। শেখ জামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে যদি একটু বলতেন দেশে হচ্ছেটা কি, পুলিশ হঠাৎ করে কেন মারমুখী হলো? দেখুন, এখন আমাদের দেশের পুলিশ প্রশাসন যারা এখন দায়িত্বে আছেন, উনাদেরকে এই যে অবৈধ সরকার, যেটা বলো দখলদার সরকার, ইউনূস সরকারের তারাই বসিয়েছে। এবং তারা যখনকার চেয়ারে বসেছে, তারা তখনকার সংস্কারের নামে, তখন সারা দেশের যখনকার পুলিশ হত্যা হলো, সেই পুলিশ হত্যা হওয়ার পরে দেশের যখনকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, তখন পুলিশ প্রশাসনের উপরে কোনো আস্থা আনতে পারতেছিলেন না। পরবর্তীতে ইউনূস সরকার তখন কিছু ছাত্রদেরকে, যে সমস্ত পুলিশ যারা চাকরিতে যোগদান করছে তাদের অনেককে ভয়ভীতি, চাকরির ভয়ভীতি দেখিয়ে পুলিশে এনেছে, মানে তাদের যোগদান করেছে। তারপরে তারা করলেন কি, যারা সাবেক অবসরপ্রাপ্ত যারা আছে পুলিশের ভিতর থেকে তাদেরকে বাছাই করে আইজিপি বানালেন, কমিশনার বানালেন। এবং তখন তারা করলো যে তাদের এন্টি সেন্টিমেন্ট, মানে আওয়ামী লীগ সরকারের এন্ট্রিতে কারা আছে এদেরকে বাছাই করলেন। আমি এক কথায় বলবো যে বিএনপি এবং জামাতকে যারা সমর্থন করেন এই সমস্ত পুলিশ খোঁজা ওনারা শুরু করলেন, তাদেরকে চেয়ারে বসিলেন। বসানোর পরে তারা এখন যখনকার দেখছে, তখন একটা নিধন শুরু করলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। তারা একেবারে কি বলবো যে খোঁজা, এক ধরনের গ্রেপ্তার বাণিজ্য শুরু করে দিলেন। তারপর হচ্ছে যে তাদেরকে বাসা বাড়িতে ডেভিল হান্টের নামে তাদেরকে একেবারে চিরুনি অভিযান চালিয়ে একের পর হয়রানি করতে শুরু করে দিলেন এবং যে পরিমাণ গ্রেপ্তার করছেন। আজকে দেখা গেল কি, তাদের যখনকার ভিতরগতভাবে যারা আওয়ামী লীগ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছে, তাদের কোন্দলের কারণে পুলিশ এখন সেই যারাই পুলিশকে বসিয়েছে সেই তাদেরই নির্দেশে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এবং তাদের হিসাব নিকাশ চাওয়া পাওয়ার দ্বন্দ্বের কারণে পুলিশ মারমুখী অবস্থান নিয়েছে আমি বলে মনে করি। ওকে, ওকে, কিন্তু ধরেন নির্বাচনের বাকি আছে আর 4 মাস আর 4 দিন। এই 4 দিনের মধ্যে এরকম একটা পরিস্থিতি ইনকিলাব মঞ্চ তৈরি করে তারা কি হাসিল করতে যাচ্ছে শেখ জামাল? দেখুন, আমি মনে করি এদের একটা সাজানো পাতানো গেম। হ্যাঁ, কারণ হচ্ছে যে ইনকিলাব মঞ্চটা যখনকার সৃষ্টি হয়েছে, তখন আওয়ামী লীগ সরকার যখনকার 5ই আগস্টের পরে ইয়াতে হলো, তার সেইটার চেয়ে পিছনে যে যারা কাজ করছে এই মঞ্চ তৈরির পিছনে, তার ভিতরে বলবো যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান জড়িত। কারণ হচ্ছে কি, তাকে দেখা গেছে কি এই মঞ্চে বিভিন্ন সময় বক্তব্য দিতে, এবং সেটার উপদেষ্টা হিসেবে সে বিভিন্ন সময় এবং স্বীকারও করেছে। আর সেই ইনকিলাব মঞ্চটাকে পিছনে হলো পৃষ্ঠপোষকতা দিচ্ছে হলো বিশেষ করে এবং জামাত, হ্যাঁ, বিশেষ করে জামাতের জায়গাটায় বলবো। অতএব তাদের পিছনে একটা বড় শক্তি আছে। সেই শক্তির জায়গাটায় হচ্ছে কি, আমি যেটা মনে করি যে বিএনপি এখন রাজনৈতিক ভাবে মাঠে নামছে এবং ইয়াতে জামাতও মাঠে নামছে। আমি মনে করব যে বিএনপি কে চাপে রাখার জন্য জামাত আমার মনে হচ্ছে যে ইনকিলাব মঞ্চকে সামনে এসে যে চাপ সৃষ্টি করার জন্য যে মাঠ তাদের টিকে থাকতে এই ভূমিকাটাই পালন করতেছে আমি মনে করতেছি। জি, পুলক ঘটক, এরকম একটা অবস্থায় আমি কালকেই শুনছিলাম যে নির্বাচনটি আসলে ভন্ডুল হয়ে যাবে। অনেকেই বাংলাদেশের মানুষ এখনো এই 4 দিন বাকি আছে, এখনো বিশ্বাস করে না যে নির্বাচন আসলেই হবে, এবং বিভিন্ন পর্যায় থেকে শুনছি যে পরিস্থিতি এমন তৈরি করা হবে যাতে করে নির্বাচনটি স্থগিত করা হয়। সেরকম পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে নাকি? না, আমি সন্দেহ করি।
এর বেশি বলতে পারি না। সন্দেহ করি, আমার মনের মধ্যেও সন্দেহ আছে যে ইলেকশনটা আদৌ হবে কিনা। আপনাকে আমি একটা জিনিস পড়ে শোনাচ্ছি, যেটার কথা বলছিলাম, আমি যে বের করলাম আব্দুল্লাহ আল জাবেরের স্ট্যাটাস 3 ঘন্টা আগে সে লিখেছে, তার বক্তব্যটা হুবহু আমি পড়ে শোনাচ্ছি। লীগ অ্যাক্টিভ হয়েছে, শুরু করেছে তার সেন্টেন্সটা, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। সাধারণ জনতার সাথে মিশে, তার মানে সাধারণ জনতাকে তারা দায়বদ্ধ করছে, সাধারণ জনতাকে তারা ট্রাস্টে নিচ্ছে না, তার মধ্যে লীগ আছে, এই তো। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। হু ডিড ইট? সরকারকে কিন্তু দায়ী করতেছে না, জনগণ। এবং এটা শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করা হলো। এইটা হচ্ছে শর্ট স্ট্যাটাস। আপনাদের সবাই, সে নিজেদের তার যাদেরকে নিয়ে এসছে নিরাপদ অবস্থানে চলে যাওয়ার, একটা অদ্ভুত ব্যাপার না? নিরাপদ স্থানে, ওয়ার্ডটা আপনি খেয়াল করেন, নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করা হলো। তার মানে যারা তাদেরকে এনেছে তারাই এবার বলেছে যে এটা একেবারে যেন মনে হচ্ছে যে সরকারের কোনো লোক এইভাবে একটা স্ট্যাটাস লিখে তার ইয়ার থেকে পোস্ট করেছে। আবার এটা যদি এই যে 3 ঘন্টা যাবত কিন্তু এটা আছে, বিভিন্ন মিডিয়াতে নিউজও হয়েছে এটা নিয়ে, আব্দুল্লাহ জাবের ওদের যে সেক্রেটারি তার পোস্ট। 3 ঘন্টা পর জামাতের মতো যদি আবার 4 ঘন্টা পর সকালে যদি বলে যে আমার হ্যাক হয়েছিল, আমি তাদের কি বলবো বলেন তো? জামাতের ইয়ার মতো অ্যাকাউন্টের মতো ও যদি আবার বলে যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, অবস্থাটা এরকম। এরা কি করছে? কে ওই যে জামাল যেমন বললো যে জামাতেদেরকে নিউজ, এরা তো জামাতের সঙ্গেও কানেক্টেড এবং ভেরি মাচ কানেক্টেড টু দ্য গভর্নমেন্ট, সরকারের সঙ্গে কানেক্টেড। এরা সরকার এদেরকে নানাভাবে ব্যবহার করেছে, আমরা দেখেছি। এরা শুধু অনুমতি পায় ওই জায়গায় যে আন্দোলন করার জন্য, অন্যরা তো পায় না ভাই। জি, শেখ জামাল, আপনি একদম মাঠের একটা রিপোর্টার, তো আমাকে যদি একটু বলতেন যে তারা যে বলছে যে আওয়ামী লীগ ঢুকে গেছে জনগণের মধ্যে, আওয়ামী লীগ কি জনগণের বাইরে নাকি? যাই হোক, কিন্তু তাদের কথা অনুযায়ী যদি ধরি যে আওয়ামী লীগ জনগণের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ, তো এখন আর তো তার আন্দোলনকারীও বলতে পারছে না, ছাত্র জনতাও বলতে পারছে না, সেই জন্য তারা বলছে জনগণের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, তারা কি আওয়ামী লীগের কোনো ধরনের কোনো লোকজনের উপস্থিতি কি এর মধ্যে আছে? দেখুন, তারা যে কথাটা বলেছে এটা আসলে কোনোভাবে সঠিক তথ্য বলেনি। কারণ হচ্ছে কি, এই মুহূর্তে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে বাংলাদেশে, যে পরিমাণ গ্রেপ্তার বাণিজ্য, মাঠে মানে বাসা বাড়িতে থাকতে পারতেছে না, একেবারে কারাগার, আমিও 3.5 মাস কারাগারে থেকে আসছি, দেখে আসছি। আর যে পরিমাণ মানে গ্রেপ্তার বাণিজ্য হয়েছে এবং মাঠে ঘাটে তারা হলো পালিয়ে বেড়াচ্ছে। এবং সেই সময়টা এসে যখনকার বলছে যে এর ভিতরে আওয়ামী লীগ ঢুকেছে, এটা হলো তাদের একটা মিথ্যা কথা বলেছে। কারণ হচ্ছে যে তারা চায় যে এই আন্দোলনটাকে, আমি ওই যে একটু আগে আপনাকে বলেছিলাম যে পিছনে একটা শক্তি আছে বাংলাদেশে এখন রাজনীতিতে, বিশেষ করে জামাত একটা শক্তি, এবং সামনের ইলেকশনকে কেন্দ্র করে ওদিকে অপর পাশে হচ্ছে বিএনপি। তো এখন বিএনপি কে মাঠ গরম করার ক্ষেত্রে, বিএনপি কে চাপে রাখার জন্য আমি মনে করি এই যে ছাত্রদেরকে ইনকিলাব মঞ্চকে সামনে আনছে, এর আগেও কয়েকটা আন্দোলনকে এরকম করছে, এবং তারা যখন মাঠে উভয় রাজনৈতিক ভাবে মুখোমুখি বক্তব্যগুলো দিচ্ছে, সেক্ষেত্রে জামাত তাদের শক্তির জায়গাটায় মানে দেখাচ্ছে যে সরকারকে যে আমার শক্তি আছে, এবং সেই শক্তির জায়গা থেকে ইনকিলাব মঞ্চকে তারা সামনে আনছে, তারা আন্দোলনগুলো আনছে। যখনকার দেখছে যে পুলিশ এদেরকে, সরকার দেখলো যে এদেরকে দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যখনকার পুলিশ এদেরকে মারমুখে অবস্থান করে তাদের উপরে যখন হটিয়ে তাদেরকে বানচাল করে ফেলছে তাদের আন্দোলনটা, তখন এসে কি বলবে, একটা উচিলা দিয়া তারা বলতেছে যে আওয়ামী লীগ এর ভিতরে প্রবেশ করছে। কোথায় আওয়ামী লীগ এখন পাবে? আওয়ামী লীগ তো নেতারা তো দেশের বাইরে, এখন আছে কি সমর্থক আছে, কর্মী যারা আছে তারা পালিয়ে বেড়াচ্ছে। এটা তাদের হলো একটা মিথ্যা অপবাদ, কি জন্য যে পুলিশ তাদেরকে, সরকার দমন করে তাদেরকে হটিয়ে দিছে, তারা তো আবারও কর্মসূচি দিয়েছে। এটা চলতে থাকবে, কারণ হচ্ছে কি তারা করে যাবে একের পর এক, শুধু চাপে রাখার জন্য বিএনপি কে। এর পিছনে হলো জামাত এই গুটিটা করতেছে। বুঝতে পেরেছি। এখন শেষ করব, পুলক ঘটক নির্বাচন কি হবে নাকি স্থগিত হয়ে যাবে?
নির্বাচন হবে কি হবে না, আমি তো আবার একটু আগেও বললাম যে আমি জানি না, আমি সন্দেহ করি। আমি সন্দেহ করি, এবং নির্বাচন হলেও নির্বাচনের ফলাফলটা মানে দুটো নির্বাচন তো করতেছে ওরা, দুটো নির্বাচন করছে না, একটা হচ্ছে এই হ্যাঁ না ভোট, আর একটা হচ্ছে সংসদ নির্বাচন যেটা আমরা বলছি। কিন্তু সেই সংসদ সদস্যদের নির্বাচনের পরে তারা সংসদ সদস্য বলবে না, এরা 180 কর্মদিবস পরে যে সংসদ সদস্য হবে, তার আগে এরা গণপরিষদ সদস্য হবে, যার অস্তিত্ব সংবিধানে নাই এখন পর্যন্ত। এটাতে হ্যাঁ ভোট যদি ওরা পাশ করায় তখন ওরা হলো গণপরিষদ। তার মানে এই গণপরিষদ তার সরকার গঠন করে না, সরকার গঠন করে সংসদ সদস্যরা, সেইটা আরো 180 কার্য দিবস পরের বিষয়। এরা গণভোট যদিও হয়, আমার একটু ধারণাই হয় যে এরা একটা ভোট করবে, কিন্তু এই ভোটে এরা গণভোটের ফলাফলটা আগে হ্যাঁ দেখাবে। এইটা দেখানোর পরেই জামাত সহ এনসিপি সহ এই যে সবগুলো গ্রুপ তো বিষয় বিজয় মিছিল প্রথমটা, এবং এই বিজয় মিছিলটা আগে হাদির জানাজার যেমন সমাবেশ দেখেছেন, এরা সেরকম বিএনপির জানাজার মহাসমাবেশ করবে। তারপর আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে জুলাই সনদের 15 নম্বর ধারায় বলা আছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সরকারের মানে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবে না। তারেক রহমান তো দলীয় প্রধান, উনি কি বিএনপি চেয়ারম্যানের পদ ছেড়ে দেবেন? উনি কিন্তু হা ভোটের পক্ষে বলে ফেলেছেন কথাটা। মাঠের কর্মীদের অনেককে দেখা যাচ্ছে তারা বিএনপির প্রচুর মাঠের কর্মী না ভোটও চাচ্ছে। এই না ভোট গুলো কি কাউন্ট করবে এরপরে? মানে বিএনপি যদি না ভোটের পক্ষে অবস্থান নেয়, অর্থাৎ তারেক রহমানের চেয়ারটা বাঁচানোর জন্য, বিএনপি চেয়ারম্যানের পদটা বাঁচানোর জন্য, যদি উনি প্রধানমন্ত্রী হতে চান, যদি হা ভোট দিয়ে পাশ করায়, তাহলে তো প্রথম তো ওনার দায়িত্ব হবে বিএনপির নতুন কোন চেয়ারম্যান করা, তারপরে ওনার প্রধানমন্ত্রী পদে যাওয়ার চিন্তা করতে হবে। কারণ উনি ওটাতে সম্মতি দিচ্ছেন এবং হ্যাঁ ভোটটা পাস হয়ে যাচ্ছে, যদি আর পাস